সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৫৬তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আমার কেমন ভয় ধরে গেল। বাবা জানতে পারলে আমায় অমানুষ ভাববে। বাবা এমনিতেই নারী জাতিকে শক্তিরূপেণ সংস্থিতা ভাবেন। মেয়ে ছেলের গায়ে হাত, এ তো গোবধের সামিল। কিন্তু বাবা যে আমাকে কোনো প্রশ্নই করেননি। পরীকে মেরেছি জানলে বাবা স্থির থাকতে পারতেন না। তুমি আমার কুপুত্র, বংশের কুলাঙ্গার, তোমার মুখ দর্শন করলে পাপ। নারী হল গে দেবী। পৃথিবীর বীজ বপন করার ভার তোমার, বহন করার ভার তার। পৃথিবীর সৃষ্টি স্থিতি লয় তার করতলে। তুমি পরীর গায়ে হাত তুলতে পারলে, তোমার সম্ভ্রমে বাতল না। আমি পিলুকে কিছুই বলছি না। মনে হচ্ছে কথাটা পিলুর কাছে স্বীকার করতেও কষ্ট। আমি তো সত্যি পরীকে মারিনি। অপমানের জ্বালায় মাথা ঠিক ছিল না। বলি কি করে? কেবল বলতে চাইছিলাম, আমি সত্যি মারিনি পিলু, সত্যি বলছি। জানিস দাদা, আমাকে না হরি সিং বেঁধে রাখবে বলে ধরে নিয়ে গেছিল। তোকে? তুই গেছিলি কেন? বাবা যে পাঠালো। এত বেলা হয়েছে, তুই ফিরছিস না, আমাদের চিন্তা হয় না? আমি আর কিছু বলতে পারলাম না। আবার পাশ ফিরে শুলাম, যেন বাকিটা শুনলে আবার আমার মাথা খারাপ হয়ে যাবে। আমার জের পিলুর উপর দিয়ে তবে গেছে। আমার মাথায় আবার টের পেলাম কে যেন পেরেক পুঁতে দিচ্ছে। ভাগ্যিস পরিধি ছিল। কি চেঁচামেচি জানিস? এসেছে, ওটা তো পালিয়েছে, একে ধরে রাখুন। আমাকে টানতে টানতে ভিতরে নিয়ে যাচ্ছিল। জানিস, আমার না কি ভয় ধরে গেছিল। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। তোকে ওরা কত খাতির করত। একটা লোক বলছিল, এত বড় সাহস, বাড়িতে ঢুকে দিদিমণির গায়ে হাত তোলে। আমি তো জানি না রে দাদা, কেবল চারপাশে তাকাচ্ছি আর বলছি, আমার কি দোষ? আমার দাদা মারবে কেন? ওরা কেমন পাগলের মতো আমাকে টেনে হিঁচড়ে নিচ্ছিল। আমি আর না পেরে চিৎকার করছিলাম, পরিদি আমাকে মেরে ফেললো। আমি শক্ত হয়ে আছি, শুনে যাচ্ছি। পিলু বলছে, আর দেখি পরিদি নেমে আসছে। তুই? এই, তোমরা ওকে কি করছো? তোর দাদা তো কখন চলে গেছে। আয় উপরে আয়। ও বাড়ি যায়নি? পরিদি তার ঘরে নিয়ে গেল। দেখলাম বাড়ির সবাই কেমন গুম মেরে গেছে, কেউ টু শব্দ করছে না। বললাম, পরিদি, দাদা তোমাকে মেরেছে? পরিদি বলল, তোকে কে বলল? সবাই। ধুস, তোর দাদা মারতে যাবে কেন? অত সাহস আছে ওর? তোর দাদাটা এত ভীতু জানতাম না তো। আর জানিস দাদা, পরিদির এক কথা, তোর দাদা বাড়ি ফেরেনি। আমি বললাম, না পরিদি। বলল, কোথায় গেল তবে? মুকুলের ওখানে খোঁজ নিয়েছিস? আমি বললাম, না যাইনি। পরিদি বলল, যা একবার, কোথায় গেল খুঁজে দেখ। জানিস দাদা, পরিদির মুখটা নাকি কালো হয়ে গেছে বলতে বলতে। মুখে একটা দিক আঁচলে ঢেকে কেবল কথা বলছিল। বলল, বস। তারপর ফোন করলো কাকে, বলল সুধিনদা আছে। সুধিনদাকে কি যেন বলল। ঘরে ঢোকার সময় দেখলাম পরিদির গাল ফুলে আছে। পরিদি কেমন উদ্ভ্রান্তের মতো ঘরে ঢুকলো। পরিদি বলে ডাকতেই জানিস দাদা আমার দিকে তাকালো। আমি পরিদির মুখ দেখছি। পরিদি না তাড়াতাড়ি আবার আঁচল দিয়ে গাল ঢেকে ফেললো। তুই পরিদিকে মারতে পারলি দাদা? আমি আর সহ্য করতে পারলাম না। হ্যাঁ, মেরেছি, বেশ করেছি। তুই থামবি কিনা বল। বাড়িতে এসে সাতকাহন করে বাবা মাকে বলেছিস, বুঝতে পারছি। পিলু বলল, বলবো কেন? পরিদি বলতে বারণ করে দিয়েছে। পরিদি আমাকে মাথায় হাত দিয়ে বলল, মাসিমা মেসোমশাইকে কিন্তু বলতে যাস না। কিরে, বলবি না তো? আমার গা ছুঁয়ে ৩ সত্যি কর। পরিদির গা ছুঁয়ে আমি ৩ সত্যি করে এসেছি। কাউকে বললে এখন আমার পাপ হবে না? পিলু এত সহজ সরল। বাবা আমার এক ধর্মপ্রাণ মানুষ। মায়া, ছোট ভাইটা, মা, সবাই পরীর ব্যবহারে এত মুগ্ধ। আর আমি এমন অমানুষ। যত শুনছি তত চোখ ঝাপসা হয়ে উঠছে। পরিদি ভিতরে ঢুকে পাথরের থালা গ্লাসে খেতে দিল। বলল,
তোর মুখ রোদে পুড়ে গেছে দেখছি, খা, খিদে পেয়েছে। আর তারপরে নিচে নেমে সবাইকে কি হম্বিতম্বি। তোমাদের কাঁধে ঢাকনিতে কে বলেছে যে আসছে তাকেই যা তা বলছো? দাদুর না হয় বয়স হয়েছে, বয়স হলে মাথা ঠিক থাকে না। পরিদিকে না সবাই বাঘের মতো ভয় পায় জানিস। পরিদির দাদুকে দেখলাম না, উনি নাকি ঠাকুর দালানে হত্যে দিয়ে পড়ে আছেন। হত্যে দিয়েছেন শুনে মনটা খারাপ হয়ে গেল। বললাম, কে বলল তোকে? কে বলবে? পরিদির পিসি এসে উঁকি দিল, বলল, পরি তুই যা একবার দেখ তুলতে পারিস কিনা। পরিদের পরিবারে আমার হঠকারিতা কত বড় বিষ বৃক্ষ রোপণ করেছে টের পেলাম। নিজের উপর আমার এমন ক্ষোভ জন্মালো যে শুয়ে থাকতে পারলাম না। যেন শুয়ে থাকলে আমি হাঁসফাঁস করব, নিঃশ্বাস নিতে পারবো না, দম বন্ধ হয়ে আসছে। আর তখনই পিলু বলল, জানিস দাদা, পরিদি বিকেলে এসে হাজির, সঙ্গে মুকুলদা, সুধীনদারা সবাই। পরিদি বাবাকে বলল, বিলু ফেরেনি মেসোমশাই। বাবা গুম মেরে বসেছিলেন। বাবা পরিদিকে দেখে কি বুঝলো জানি না, শুধু বলল, ও তোমা ওরকমই চাপা স্বভাবের ছেলে। কি যে হলো বুঝি না, তবে ও ফিরে আসবে। আমার মনে হয় রেলের চাকরিটা ওর পছন্দ না। তা তুই যদি যেতে না চাস আমরা জোর করব কেন? তুমিই বলো মা, আমরা তো বুঝি তোর ঘর বাড়ি ছেড়ে যেতে কষ্ট হবে, কিন্তু মানুষের ঠিকানা তো এক থাকে না, বদলায়। ও সেটাই বুঝতে চায় না। তুমি ভেবো না, বাড়িঘর ছেড়ে ও কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারে না। সেই যে একবার রাগ করে বর্ধমান চলে গেল, থাকতে পারলো না। কালীবাড়ি এত কাছে, সেখানেও মন টিকল না, চলে এলো। গেছে রাগ করে, আবার রাগ পড়লেই ফিরে আসবে। জানিস দাদা, পরিদি গেল না, বলল আর একটু দেখি। আমি সকালেই চলে যাব পরিদিকে খবর দিতে। আমার অবর্তমানে বাড়িতে এত ঘটনা ঘটে গেছে। পরি আমার ফেরার জন্য ছটফট করছে। বলতে পারলাম না, না যাবি না। পরি আমাদের কে? আমি মশারির বাইরে নেমে হ্যারিকেন উস্কে দিলাম, জল খেলাম। দরজা খুলে বাইরের খোলা হাওয়ায় গাছের নিচে কিছুক্ষণ বসে থাকবো ভাবলাম। কিন্তু পিলু দেখছি সঙ্গে সঙ্গেই নেমে পড়েছে। কোথায় যাচ্ছিস দাদা? দাদা রে! আমাদের দুজনের স্বভাব দু রকমের। পিলু বাবার স্বভাব পেয়েছে। সংসারে সব মানুষই তার আত্মীয়, বাবার স্বভাবও তাই। মা আমার সবাইকে বিশ্বাস করে না। মার এক কথা, বল বল বাহুবল, জল জল হৃদ্রের মানে হৃদয়ের জল, কেউ কারো না। আমি বোধহয় মার স্বভাব পেয়েছি। মা আমার সহসা খেপে যায়। অভাবের সংসারে এক এক সময় মা মাথা ঠিক রাখতে পারে না। সারাদিন বাবার পেছনে টিকটিক করত। বাবার সেখানেও এক আপ্তবাক্য। আরম্ভ হয়ে গেল চণ্ডীপাঠ। অভাব কোন মানুষের সংসারে না আছে? অভাব ভাবলেই অভাব। তেনার মাপ মতো সব হচ্ছে, তুমি মাপামাপি করতে বসলে মানছে কে? আমার আর দরজা খুলে বের হওয়া হলো না। পিলু ত্রাসের মধ্যে আছে। আমি একা চুপচাপ কোথাও বসে থাকলে সে ভয় পায়। দাদাটার মাথায় কিসের পোকা ঢুকে গেছে। বাবা মার দুঃখ বোঝে না। সবাই যে তার দাদাটাকে নিয়ে উদ্বেগের মধ্যে আছে সেটা ভেবে দেখে না। বের হলে ঠিক চিৎকার করে উঠবে, বাবা বাবা দেখো, দাদা এত রাতে কোথায় চলে যাচ্ছে। আর একটা নাটক। অগত্যা শুয়ে পড়তে হলো। পিলু বলল, দাদা জানিস, কাল আমাদের আর একটা ঘর উঠবে। আমি বললাম, কার জন্য? নবমী বুড়ির জন্য। এটা বাড়াবাড়ি মনে হয়। নবমী বুড়ি তার জড়া নিয়ে আমাদের বাড়িটায় এসে উঠতে চায়। ওর ঘরে যখ নাকি ঢুকতে চায়। যখের ভয়ে কাবু। আমার হাসি পেল। আসলে বুড়ির যাবার সময় হয়ে গেছে, একা থাকতে ভয় পাচ্ছে। দাদা ঠাকুরকে দিয়ে বাবার কাছে খবর পাঠিয়েছে। বাবাও আজ সকালে গেছিলেন। বাবার এক কথা, বনবাদারে মরে পড়ে থাকবে, শেয়ালে শকুনে খাবে, ঠিক কিনা? নিদানকালে মানুষই মানুষের ভরসা। ছটা পেট চললে আরও একটা চলে যাবে। পিলু কথা শুরু করলে থামতে চায় না। বলল, জানিস দাদা, নবমীর শেষ ইচ্ছে মরার সময় আমি যেন ওর মুখে একটু গঙ্গা জল দিই। মানুষের তাহলে শেষ পর্যন্ত
ওই একটা ইচ্ছেই টিকে থাকে, আর সব ইচ্ছে উবে যায়। এসব ভাবতে ভাবতে কেমন একটা ঘোরের মধ্যে পড়ে গেলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। সকালে ঘুম ভাঙলে টের পেলাম বেলা হয়ে গেছে। আমাকে কেউ ডাকেনি, গায়ে কেউ চাদর জড়িয়ে দিয়েছে। ভোররাতের দিকে সামান্য ঠান্ডা পড়ে, ঋতু বদলের সময় চট করে ঠান্ডা লেগে যেতে পারে। পিলু সব বোঝে। পিলুর একটাই অভিযোগ তার দাদাটি সম্পর্কে। দাদা তার বড় স্বার্থপর, কেবল নিজের কথা ছাড়া ভাবে না। আমি নিজেও এটা বুঝি, তা না হলে কাল আমার মাথা এত গরম হবার কথা নয়। পরীর দাদু বলতেই পারেন, বসোগে, পরে ডেকে পাঠাবো। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক একজন চেয়ারম্যানের কাছ থেকে এর চেয়ে বেশি কী আশা করতে পারে? পরী পরেশচন্দ্রের সঙ্গে কোথাও বের হতেই পারে, কথাবার্তা চলছে, পরী রাজি হচ্ছে না। একসঙ্গে দুজনে যদি কোথাও বের হয়, পরীদের আভিজাত্য তাতে ক্ষুণ্ণ হবার কথা নয়। পরী তো আমার ব্যক্তিগত সম্পত্তি নয়। অথচ কাল সকালে কেন যে রায়বাহাদুরের ব্যবহারে এত অপমান বোধ করলাম, পরীর উল্লাস দেখে ক্ষোভে ফেটে পড়লাম। তারপর বিশ্রী কাণ্ড বাঁধিয়ে সারাদিন নিখোঁজ হয়ে থাকলাম। বাড়িঘরের কথা ভাবলাম না। এর চেয়ে স্বার্থপরতা আর কী থাকতে পারে? সকালে সবাইকে মুখ দেখাতেই এখন লজ্জা করছে। দিনের আলোয় শ্রীমানকে এবার তোমরা সবাই দেখো। বাবা হয়তো মনে মনে তাই ভাববেন। সবার সামনে দাঁড়াবার মতো আমার সাহসী যেন হারিয়ে গেছে। সংকোচে কেমন গুটিয়ে গেছি। অথচ শুয়ে থেকেই টের পাচ্ছিলাম মায়া ঠাকুর ঘর থেকে পূজার থালা বাসন বের করে নিয়ে যাচ্ছে। পিলু গরু বাছুর মাঠে দিয়ে আসছে। বাবার গলা পাচ্ছি। বোধহয় ঝিঙে, কুমড়োর ফুল, ডগা, বেগুন সবজির জমি থেকে তুলে আনতে গেছেন। মা বাসি বাসন কোসন পুকুরে ধুতে গেছে। রোদ উঠে যাওয়ায় এক আশ্চর্য স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে সারা বাড়িটায়। নিখোঁজ পুত্রটি ফিরে এসেছে। আর কোনো দুঃখ নেই সংসারে। তখনই পিলুর গলা পেলাম, দাদা শিগগির ওঠ, মুকুল দ্বারা আসছে। এই রে, ওরা সবাই খবর নিতে আসছে। বিলু ফিরল কি না? সঙ্গে পড়ি নেই তো? ধরফর করে উঠে বসলাম, গায়ে জামা দিলাম। রাস্তায় সাইকেলের ক্রিং ক্রিং বেল বেজে উঠল। বাবা তার আগেই ওদের কাছে হাজির। এসো, ভেতরে এসো, ফিরেছে। কোথায় গেছিল? আমি ঘরের ভিতর থেকেই শুনতে পাচ্ছি। জানালায় চুপি দিয়ে দেখছি। মুকুল, নিখিল, নিরঞ্জন, সুধীনবাবু সবাই এসেছে। পড়ি নেই। পড়ি না থাকায় অনেকটা অস্বস্তি কেটে গেল। পড়িদের বাড়িতে বিলু বিশ্রী কাণ্ড বাঁধিয়ে উধাও হয়েছিল, ওরা নিশ্চয়ই জানে না। পিলুর কথা থেকেই বুঝেছি পড়িদের আভিজাত্যই আমাকে এ যাত্রায় রক্ষা করেছে। ওরা পারিবারিক স্ক্যান্ডেল গোপন রাখতে হয় কি করে জানে। আমার ঘরেই ওরা এসে বসবে। আমার এই তক্তপোষ ওদের বসার জায়গা। বর্ষায় চারপাশে ঝোপ জঙ্গল গজিয়ে উঠছে। এখন আর গাছের নিচে মাদুর বিছিয়ে বসা যায় না। আমার এই ঘরের চেয়ে গাছের ছায়ায় মাদুরে বসে গল্প করতে বেশি ভালোবাসে মুকুল। মুকুলের এক কথা, গ্রীষ্মের দুপুরে এমন আরামদায়ক ছায়া নাকি পৃথিবীর আর কোথাও গেলে খুঁজে পাওয়া যাবে না। বিলু, বিলু কোথায়? ঘরে আছে, যাও। বাবা কি টের পান তার পুত্রটি এখন নিজেই বুঝতে পেরেছে বড় কোনো গর্হিত কাজ করেছে? না হলে বাবা আজ ডাকলেন না কেন? বিলু ওঠ, কত বেলা হয়েছে, কত ঘুমাবি? সূর্যোদয়ের আগে বিছানা না ছাড়লে আয়ু ক্ষয় হয়। বাবার এই ধরনের অজস্র আপ্তবাক্য আছে, যা এখন আমরা শুনতে শুনতে অভ্যস্ত। ওরা রে রে করে ভিতরে ঢুকে বলল, কি ব্যাপার, কোথায় গেছিলে না বলে কয়ে? পড়ি সকালে এসে হাজির। বিলুটার তোমরা খবর নেবে না? কোথায় গেল? পড়ি তাহলে ওদের তাড়া দিয়ে পাঠিয়েছে। সুধীনবাবু বলল, রাতে ফোন করে জানালো, সুধীনদা কাল সকালে একবার যেও। বিলুটার যা স্বভাব, আমার ভয় করে। পিলু এখন হাজির। সে বলল, দাদা সাইকেলটা নিয়ে যাচ্ছি, এক্ষুনি চলে আসব। কোথায় যাবি? এই আসবো, বেশিক্ষণ না। তারপর সে আর আমার উত্তরের অপেক্ষা না করে সাইকেল নিয়ে বের হয়ে গেল। আমি কারোর সঙ্গে সহজভাবে কথা বলতে পারছিলাম না, ওরাই বেশি কথা বলছিল।
আমাদের কবিতার রোগ আছে। মুকুল বলল, কোথায় গেছিলে কবিতার খোঁজে? জায়গাটা কেমন? অবশ্য এটা আমাদের হয়। জীবনের সব রোম্যান্টিক দিকগুলি আমাদের ভারী কাতর করে রাখে। হোতার সাঁকোর উপর দাঁড়িয়ে জ্যোৎস্না রাতে বিলের জল দেখতে দেখতে প্রকৃতির কত রকমের রহস্য আমাদের মধ্যে জেগে ওঠে। কোনো ধুলিওড়ির মাঠে ঝড় পড়ে গেলেও অবিরল জলের ধারার মতো রক্তে এক রণতরী ঢুকে যায়। হৃদয় নামক বস্তুটিতে সে বিস্ফোরণ ঘটায়। ঘণ্টার পর ঘণ্টা, এমনকি সারা রাত জিয়াগঞ্জের শীতের গঙ্গায় ধুধু বালিয়াড়িতে হেঁটে যাবার সময় টের পেয়েছি কেউ আমাদের অপেক্ষায় থাকে। বালির চড়ায় আমি, মুকুল, নিখিল শুয়ে থেকেছি জ্যোৎস্নায়। নদীর পাড়ে শ্মশানের সেই মানুষের দাহকার্য দেখতে দেখতে আকাশ, নক্ষত্র এবং ঝিঁঝি পোকার ডাকে টের পেয়েছি কিছুই শেষ হয়ে যায় না। এই বন জঙ্গল কিংবা শেষ অবশেষে যেখানে যে প্রাণ বিচরণ করে, শুধু বিচরণ করে আর ধেয়ে যায়, কারণ অমোঘ নিয়তি তার পাখা মেলে থাকে। তবু থাকে সে অনন্ত অক্লেশে, ভ্রূণে, গভীর গোপন কোষে জীবনের বার্তা বারবার বহন করে। কিছুই শেষ হয়ে যায় না। সে থাকে অন্ধকারে নিমজ্জমান, উষ্ণতায় কোনো শীতের সকালে। সে জেগে ওঠে, কারণ পিণ্ডদানের আগে কিংবা পরে গোপন কোষে নিয়ত জাহাজের সাইরেন বেজে যায়। মুকুল বলল, কিছু পেলে? এত চুপচাপ কি ভাবছ? বললাম, পেয়েছি। একলা গেলে কেন? কত দূর গেলে? আমরা তোমার এ যাত্রার সঙ্গী হতে পারলাম না? অনেক দূর। অত দূর তোমাদের যেতে সাহস হতো না, তাই কাউকে নিলাম না। মুকুল বিখ্যাত এক কবির দুটো কবিতার বই নিয়ে এসেছে। সেই হাল আমলের কবিতার সঙ্গে আমাদের যোগাযোগ রক্ষা করে। অনেক প্রিয় কবির কবিতা আমাদের এখন মুখস্থ। আমরা মাঝে মাঝেই প্রিয় কবিতার দু এক লাইন কথায় কথায় উচ্চারণ করি। আর একটাই আকাঙ্ক্ষা, আমরা কবে এমন কবিতা লিখতে পারব। ছন্দের প্রতি অনুরাগ আমার কম। ছন্দের ব্যাকরণও ভালো বুঝি না, কিন্তু গদ্য কবিতার সুষমা সহজেই ধরে ফেলতে পারি, যেন নাড়ি ধরে টান দেয়। সুধীনবাবুর স্মৃতিশক্তি প্রবল, মুকুলেরও। ওরা সহজেই অনেক কবিতা মুখস্থ বলে যেতে পারে। আমি পারি না। দু একটা পংক্তিই মনে থাকে, সবটা মনে থাকে না। আমরা ক্রমেই একসময় দেখলাম কবিতার আলোচনাতেই মগ্ন হয়ে গেছি। সুধীনবাবু বললেন, কলকাতায় যাচ্ছি, সবার কবিতা নিয়ে যাব। তোমার দু একটা কবিতা দাও তো ভালো হয়। কি যে বলেন, আমার দেবার মতো কবিতাই নেই। আসলে মুখচোরা মানুষের যা হয়। আমার কবিতা পরীর দয়ায় অপরূপায় ছাপা চলে। কলকাতার কাগজে কবিতা ভাবা যায় না। চরম আহাম্মক মনে হয় নিজেকে, কিংবা আস্পর্ধা। বললাম, না, আমার সত্যি কিছু নেই। মুকুল কেমন খেপে গেল। তুমি না বিলু, শামুকের মতো তোমার স্বভাব। কবিতার প্রকাশ না হলে লিখে কি লাভ? লাভ অলাভ বুঝি না, আমার লিখতে ইচ্ছে করে না। তোমরা পিড়াপিড়ি করো বলে লিখি। মুকুলও ছাড়বার পাত্র নয়। টেবিল থেকে খাতাটি খুঁজে বের করল। পরপর কটা পড়ে নিজেই দুটো কবিতা টুকে নিল। বলল, ঠিক আছে, এবারে খাতাটা যত্ন করে রেখে দাও। এ সময় মা থালায় করে মোয়া, নাড়ু, তিলের তক্তি, দুধ, কলা, মুড়ি রেখে গেল। গরুর দুধ পেঁপে কেটে একটা থালায় রেখে গেল। কৃতি সন্তানের বন্ধুরা এলে বাবা তার যথাসাধ্য সৎকার করতে ত্রুটি রাখেন না। বাবা তার কৃতি সন্তানের বন্ধুদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখতে রাজি না। এতে তার বাড়ি ঘরের মর্যাদা বাড়ে। মুকুল তো মাসিমা মেসমশাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। এক একটা নাড়ু মুখে দেবে আর চেঁচিয়ে বলবে, দারুণ মাসিমা। বাবা শুনতে পান, মাও। আমি বুঝি এটা বাবার পক্ষে বড়ই সুখবর। ওরা চলে গেলে বাবা বলবেন, খাঁটি গরুর দুধ শহরে পাবে কোথায়? বাবার খুব ইচ্ছে একদিন সবাইকে খেতে বলেন। খাঁটি গাওয়া ঘি ঘরে হয়। মা সর তুলে জমিয়ে সপ্তাহে একদিন ঘি জাল দেয়।
সর বেটে জাল দেবার সময় সত্যি সুঘ্রাণে বাড়িটা ভরে যায়। গাওয়া ঘি পাতে, ক্ষেতের বেগুন, মোচার ঘণ্ট, লাউ দিয়ে মুগের ডাল এবং মাছ আর দই। মাছপাতে প্রায় সবই এখন আমাদের বাড়িতেই মেলে। এটা একজন সংসারী মানুষের পক্ষে কত বড় সাফল্য তাদের না খাওয়াতে পারলে সেটা যেন বোঝানো যাচ্ছে না। ওরা চলে গেলেই পিলু হাজির। সে হন্তদন্ত হয়ে ফিরছে। কোথায় গেছিল জানি না, বাড়িতেও বলে যায়নি। সাইকেল থেকে নেমে দেখল তার দাদাটি ঘরের বাইরে বের হয়েছে। আমাকে পিলু চুরি করে দেখছে। কেন দেখছে বুঝতে পারছি না। ও কি টের পায় আমি এখনও স্বাভাবিক নই? দেখলাম সাইকেলটা রেখে আমার দিকেই আসছে। বললাম, কোথায় গেছিলে? সে খুব কাছে এসে বলল, পরিদিকে বলে এলাম। পরিদির জন্য পিলুরও একটা কষ্ট আছে। তার দাদাটিকে নিয়ে পরিদি যে বিপাকে পড়েছে সে সেটা বুঝতে পেরেই চলে গেছে। সে জানে দাদার ফেরার খবর সবার আগে যদি কাউকে দিতে হয় তবে সে পরিদি। সে স্থির থাকতে পারেনি। পিলু ফের বলল, পরিদির এক রাতে কি চেহারা হয়েছে, তাকানো যায় না। আমি অন্য কথা ভাবছিলাম। কাল পরি যথার্থই বিদ্রোহ করেছে হয়তো। এমন একটা বিশ্রীকাণ্ড ঘটার পর পরি আমাদের বাড়িতে না হলে আসে কি করে? বাপ ঠাকুরদার কাছে আমরা এখনো সবাই ছেলে মানুষ। 18-19 বয়সে কত আর আমাদের সাংসারিক বুদ্ধি হতে পারে? পরিদের পরিবারও তাই ভেবে থাকতে পারে বয়সের দোষে হচ্ছে। জীবনকে বোঝার বয়সই আমাদের হয়নি এমন ভাবতে পারে। পরির উপর সতর্ক পাহারা ছিল না সেটাই বা কে বলবে? নাকি পরেশচন্দ্রের সঙ্গে বের হয়ে এসেছিল বিকালে। মানুষটি যথার্থই ভালো মানুষ। পরির কথায় উঠে বসে। পরি যদি পরেশচন্দ্রকে ডেকে পাঠায় যতই গুরুত্বপূর্ণ রাজকার্য থাকুক ফেলে ছুটে যাবেই। কে জানে পরেশচন্দ্রের জিপে বের হয়ে বড় রাস্তায় নেমে বলেছিল কিনা, তুমি অপেক্ষা করো, আমি আসছি, বিলুর খোঁজ নিয়ে আসি। পরিকাল সাইকেলে এসেছিল কি না জানি না। পরেশচন্দ্র আমাদের চেয়ে কয়েক বছর আগে পৃথিবীতে এসেছে। জীবনের অভিজ্ঞতা তার আমাদের চেয়ে বেশি। পরির সাময়িক দুর্বলতা ভেবে লেগে রয়েছে। কোনো কারণই থাকতে পারে না। পরির মতো মেয়ের গরিব বামুনের পুত্রের জন্য এত দুর্বলতা বেশি দিন টিকে থাকতে পারে না। পরির চোখে মুখে আশ্চর্য এক দেবী মহিমা আছে সে টের পেয়েছে। পরির শরীরের সবটাই যেন মা জগদ্ধাত্রীর জীবন্ত রূপ। এত রূপ যার, তার আগুনে কোন পতঙ্গ পুড়ে মরতে না ভালোবাসে। পিলুকে বললাম, শোন পিলু। পিলু কাছে এলে দু ভাই বাবার ফুলের বাগান পার হয়ে রাস্তার ধারে আম গাছটার নিচে এসে দাঁড়ালাম। শোন বললে পিলু বুঝতে পারে দাদার সঙ্গে কোনো গোপন কথা আছে। সে কথা দাদা তাকেই বলতে পারে, আর কাউকে না। খুব সতর্ক গলায় বললাম, পরি সাইকেলে এসেছিল? না তো। কার সঙ্গে এলো? সুধীনবাবুদের সঙ্গে? না তো। তবে পরিদি একাই এসেছিল, পরে মুকুল দ্বারা। আমার দুশ্চিন্তা, পরির গালে আমার হাতের ছাপ থাকলে বাবা ঠিক টের পেয়ে যাবে। বাবা কেন, মা, মায়া, সবাই। ও মা, পরি, তোমার গালে কালশিটে দাগ কেন? কি হয়েছিল? পরি যে এলো, কালশিটে দাগ ছিল না। পিলুকে বললাম। পরিদি খুব সেজে এসেছিল। সেজে এসেছিল? হ্যাঁ রে দাদা, কপালে বড় আলতার টিপ, মুখ ঝকমক করছিল। আসলে পরি কাল মুখোশ পড়েছিল। পরেশচন্দ্রের সঙ্গে এত সেজে বের হয়েছিল যে প্রসাধনের নিচে তার কালশিটে দাগ ঢাকা পড়ে গেছিল। এই দাগ আড়াল করার জন্য পরি তবে এত সেজেছে। দুদিকই রক্ষা করেছে পরি। দাদুর দিক, দাদু দেখে হয়তো বুঝেছে পরির মোহ কেটে গেছে। না হলে পরেশচন্দ্রকে নিয়ে বিকেলে বের হবে কেন, এত প্রসাধন করবে কেন? আর বাবাকে ধোঁকা দেবার জন্য। গালের কালশিটে দাগ দেখলে বাবা প্রশ্ন না করে পারবেন না। মিথ্যা কথা বলতে পরিরও কেন জানি সংকোচ হয়।
বাবার সঙ্গে মিছে কথা বলতে পারে না। বাবা, মা, মায়া কেউ যেন টের না পায় যে পরীর গালে কালশিটে দাগ পড়েছে। এমন সুন্দর মুখে সে দাগ কত বড় কলঙ্কের। কলঙ্কের না গৌরবের ঠিক বুঝতে পারছিলাম না। পরী আমাকে নির্ঘাত ডোবাবে। কেমন ভয় ধরে গেল। এমন জেদি মেয়েকে আমি কেন, কারও যেন সামলাবার ক্ষমতা নেই। পরী কী ভাবে আমি তার হাতের খেলনা? এসব জটিল চিন্তাভাবনায় আমার মাথাটা কেমন ধরে গেল। পিলুকে বললাম, ঠিক আছে, যা। আর তখনই দেখি বাবা কোত্থেকে দুজন ঘরামিকে ডেকে এনেছেন। বাবা বললেন, স্কুল থেকে ফিরে কোথাও আজ বের হবে না। তারপর যেন আমার অনুমতির জন্য বলা, নবমীর ঘরটা ঠাকুর ঘরের পাশেই তুলছি, কি বলিস? কাছে হবে। এই বয়সে তো তার যত কাছাকাছি থাকা যায়। পিলু ঘরামি দুজনের সঙ্গে ছুটে গেছে বাঁশঝাড়ের দিকটায়। বড় বড় কটা বাঁশের খুঁটি লাগবে। বাঁশ কাটার শব্দ কানে আসছিল।